গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে মিরাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস নীল মানুষ। উপন্যাসটিকে অডিও বুক করার সময় আমরা এটিকে 4টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। উৎসর্গ। জলি আবিদিন। আড়ালে তাকে আমি ডাকি সিস্টার 22 ক্যারেট, কারণ তার হৃদয় 22 ক্যারেট সোনায় বানানো, কোনো খাদ নেই। দরজা ধরে কে যেন দাঁড়িয়েছে। ফরহাদ উদ্দিন বসে আছেন খাটে, তার পিঠ দরজার দিকে, তবু তিনি স্পষ্ট বুঝলেন তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি খুবই অবাক হলেন। চোখে না দেখেও কি করে বোঝা যাচ্ছে? এমন তো না যে দাঁড়িয়ে আছে তার ছায়া এসে ঘরে ঢুকেছে, কিংবা সে শব্দ করছে, নিঃশ্বাস ফেলছে। তিনি নিঃশ্বাস ফেলার শব্দ শুনছেন না, তিনি কিছুই শুনছেন না। যে দাঁড়িয়ে আছে তার গায়ের গন্ধ পাচ্ছেন না, কারণ ফরহাদ উদ্দিন সাহেবের ঘ্রাণ শক্তি নেই। গত 15 বছর ধরে তিনি কোনো কিছুর গন্ধ পান না। একবার কাগজি লেবু চিপে তার কিছু রস তিনি নাকের ফুটোয় ঢুকিয়ে দিয়েছিলেন, নাক জ্বালা করেছে, তিনি কোনোই গন্ধ পাননি। একজন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে, তিনি তাকে দেখছেন না, তার গায়ের কোনো ঘ্রাণ পাচ্ছেন না, সে কোনো শব্দও করছে না, অথচ ফরহাদ উদ্দিন সাহেব তার অস্তিত্ব টের পাচ্ছেন। তার কাছে এই ঘটনার জন্য জগৎ খুব রহস্যময় মনে হল। ফরহাদ উদ্দিনের কাছে মাঝে মাঝে অনেক তুচ্ছ কারণেও জগৎ রহস্যময় মনে হয়। আজকের কারণটা তেমন তুচ্ছ না। ফরহাদ উদ্দিনের হাতে খবরের কাগজ। আজ ছুটির দিন, 3টা বাজে। খবরের কাগজ সকালে পড়া হয়েছে, এখন আবারও পড়ছেন, কারণ তিনি লক্ষ্য করেছেন খবরের কাগজ দ্বিতীয়বার পড়ার সময় অনেক ইন্টারেস্টিং খবর চোখে পড়ে, যা প্রথমবারে চোখ মিস করে যায়। এই যেমন এখন তিনি দারুণ ইন্টারেস্টিং একটা খবর পড়ছেন। সকালবেলা এই খবর চোখেই পড়েনি। কাঁঠাল খেয়ে একই পরিবারের 7 জনের মৃত্যু। নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানিয়েছেন, গাইবান্ধার রসুলপুরের জনৈক মজনু মিয়ার পরিবারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মজনু মিয়া সকালে নিজের বাড়ির পেছনের কাঁঠাল গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেড়ে এনে সবাই মিলে আরাম করে খেয়েছে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রক্ত, বমি এবং মৃত্যু। আশ্চর্যজনক সংবাদ তো বটেই। বৃক্ষের ফল কি বিষাক্ত হতে শুরু করেছে? টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে এখন আর্সেনিক। গাছের ফল ফলাদিতেও কি আর্সেনিকের মতো বিষাক্ত কিছু জমতে শুরু করেছে? শেষ বিচারের দিন কি কাছে এসে গেছে? শেষ বিচারের দিন কাছাকাছি চলে এলে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটবে। মাটির নিচ থেকে একটা বিকটাকার কুৎসিত প্রাণী বের হয়ে মানুষের ভাষায় কথা বলবে। গাছের ফল ফলাদি বিষাক্ত হয়ে যাবে। পানির মধ্যে চলে আসবে তিক্ত স্বাদ। ব্যাপারগুলি নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারলে হতো। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে আলাপ করা যায়। ফরহাদ উদ্দিন এখন জানেন কে দাঁড়িয়ে আছে। কনক। মেয়েটার চুপি চুপি দরজা ধরে দাঁড়ানোর অভ্যাস আছে। পাখি স্বভাব মেয়ে। পাখি যেমন জানলায় বসে থাকে, কেউ তার দিকে তাকালেই উড়ে যায়, কনক মেয়েটাও সেরকম। ঘাড় ঘুরিয়ে ফরহাদ উদ্দিন তার দিকে তাকালেই সে সরে যাবে, তবে একেবারে চলেও যাবে না, দরজার আশেপাশে কান পেতে দাঁড়িয়ে থাকবে। কনক ফরহাদ উদ্দিনের বন্ধু বদরুল পাশার মেয়ে। 1 মাস হল মেয়েটাই বাড়িতে আছে। 18-19 বছরের মেয়ে, অথচ শিশুদের মতো ভাবভঙ্গি। পাখি স্বভাবের মেয়ে এরকম হয়, কিছুতেই তাদের শৈশব কাটে না। মেয়েটার উপর ফরহাদ উদ্দিনের খুবই মায়া লেগে গেছে। আর মায়া এমনই এক জিনিস, একবার যদি লেগে যায় তাহলে সর্বনাশ। মায়া বাড়তেই থাকে। কনক। জি। সঞ্জু বাসায় আছে কিনা একটু দেখে আসো। তাকে নিয়ে এক জায়গায় যাব, ঠিক 3:30টার সময় বের হব, তাকে মনে করিয়ে দিয়ে আসো। ফরহাদ উদ্দিন লক্ষ্য করলেন মেয়েটা যাচ্ছে না, এখনও দরজার পাশে দাঁড়িয়ে আছে। থাকুক দাঁড়িয়ে। তিনি খবরের কাগজে মন দিলেন। এখন পড়ছেন কর্মখালী বিজ্ঞাপন। তার কর্মখালী বিজ্ঞাপন পড়ার কোনো কারণ নেই, তবু কেন জানি এই বিজ্ঞাপনগুলি পড়তে ভালো লাগে। তার প্রয়োজন না থাকলেও সঞ্জুর প্রয়োজন পড়বে। 6 মাসের মধ্যে তার রেজাল্ট হয়ে যাবে, চাকরি খোঁজা শুরু। চাকরির বাজার কেমন আগে ভাগে দেখা থাকলে ভালো। কনক। জি। দেখি মা, আমাকে 1 কাপ চা খাওয়াও তো। আচ্ছা। চিনি দিও না কিন্তু, আমার ডায়াবেটিস মারাত্মক পর্যায়ে চলে গেছে। চিনি খাওয়া আর বিষ খাওয়া আমার জন্য একই। 1 চামচ চিনি মানে 1 চামচ বিষ। কনক এখনো দাঁড়িয়ে আছে। আজ মনে হয় সে দরজার পাশ থেকে নড়বে না। মেয়েটা মাঝে মাঝে এরকম করে, কোনো কথাই শোনে না। চা বানিয়ে না আনলেই ভালো হয়।
ফরাদুদ্দিনের চায়ের পিপাসা পায়নি। মেয়েটার সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য কথা বলা। মায়া পড়ে গেলে যা হয়, যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছা করে। এই ইচ্ছাটি বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। ফরাদুদ্দিন ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললেন। এই নিঃশ্বাস কনক মেয়েটার জন্যে। মেয়েটা পড়ে গেছে আওলা ঝাওলার মধ্যে। বজরুলের মেয়ে আওলা ঝাওলার মধ্যে পড়বে এটা জানা কথা, কিন্তু এতটা যে পড়বে তা ফরাদুদ্দিন নিজেও ভাবেননি। কনকের বয়স যখন 7 বছর, বজরুল নিরুদ্দেশ হয়ে গেল। সেই নিরুদ্দেশ হওয়ার ঘটনাও অদ্ভুত। বজরুল একদিন হঠাৎ অফিস কামাই দিয়ে বাসায় এসে উপস্থিত, হাতে বিরাট সাইজের একটা ইলিশ মাছ। তার নাকি হঠাৎ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। ঘরে সর্ষে ছিল না। মাছ রেখে সে গেল সর্ষে কিনতে। এই যে গেল, আর ফিরল না। তাকে খোঁজার চেষ্টা কম করা হয়নি। হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, মর্গে খোঁজ নেওয়া হয়েছে, আঞ্জুমানে মফিদুল ইসলামে খোঁজ নেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। ফরাদুদ্দিন অফিস থেকে ছুটি নিয়ে বজরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার সোহাগীতে গিয়েছেন। তার ক্ষীণ সন্দেহ ছিল বজরুল হয়তো তার গ্রামের বাড়িতে ঘাপটি মেরে বসে আছে। বজরুলের যে স্বভাব, তার জন্য এটা বিচিত্র কিছু না। গ্রামের বাড়িতে তাকে পাওয়া গেল না। তবে কিছুদিন পরপরই উড়ো খবর পাওয়া যেতে লাগল। একজন তাকে দেখেছে মুন্সীগঞ্জে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে, একজন তাকে দেখেছে আজমির শরীফে খাজা বাবার দরগায়। কনকের মা সাবেরা বেগম মেয়েকে নিয়ে পড়ল মহাবিপদে। একজন মানুষ মরে যাওয়া এক কথা, আর নিখোঁজ হয়ে যাওয়া অন্য কথা। মৃত মানুষের ফিরে আসার সম্ভাবনা থাকে না, নিখোঁজ মানুষের সেই সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনার জন্য প্রস্তুতি থাকতে হয়। সাবেরা বেগম 6 মাসের মতো বদরুলের ভাড়া করা বাড়িতে থাকল। তারপর সংসার গুটিয়ে তার ভাইয়ের সঙ্গে থাকতে গেল। ভাইয়ের বাসায় বেশি দিন থাকা গেল না, থাকার কথাও না। ঢাকা শহরে একটা পুরো পরিবারের দায়িত্ব নেয়ার মতো মানুষ বেশি নেই। শুরু হলো সাবেরা বেগমের যাযাবর জীবন। এই বাড়িতে কিছুদিন, 4 মাস পর আরেক বাড়িতে কিছুদিন। মাঝে মাঝে ফরাদুদ্দিন তাদের দেখতে যান। সাবেরা বেগম কাঁদো কাঁদো গলায় বলে, ভাই সাহেব, একটা কিছু বুদ্ধি দেন তো। আমি কি করব? পড়াশোনাও জানি না যে চাকরি বাকরি করব। আর চাকরি করতে পারি, কিন্তু মেয়েটাকে রাখব কোথায়? মেয়ের দিকে তাকিয়ে দেখেন, আগুনের মতো রূপ হয়েছে। তার বাপ আমাকে যে যন্ত্রণায় ফেলেছে, এই মেয়ে তার চেয়ে 10 গুণ যন্ত্রণায় আমাকে ফেলবে। তারপর একদিন শুনলেন কনকের মার বিয়ে ঠিক হয়ে গেছে। ধর্মের দিক থেকে এই বিয়ে শুদ্ধ। যে সময় পর্যন্ত স্বামী নিখোঁজ থাকলে বিয়ে বাতিল হয়ে যায়, বদরুল তার চেয়ে অনেক বেশি সময় ধরে নিখোঁজ। 7 বছর 3 মাস। যার সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলে কি একটা এনজিওতে কাজ করে, ভালো বেতন পায়। ফরহাদুদ্দিন হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, সব রক্ষা হয়েছে। একদিন ওদের নতুন সংসার দেখতে গেলেন। দেখে মুগ্ধই হলেন। বেশ সুন্দর গোছানো ছিমছাম সংসার। ঘরে টিভি, ফ্রিজ আছে, নতুন সোফা সেট। কনকের সৎ বাবা ঘরে ছিল না, তবে বসার ঘরে কনকের মার সঙ্গে তোলা দুজনের ছবি দেখলেন। ভদ্রলোকের কেমন যেন গুন্ডা গুন্ডা চেহারা, রাগি রাগি চোখ। বদরুল পাশার একেবারে বিপরীত। বদরুলের ছিল ঠান্ডা চেহারা। যখন হাসত তখন মনে হতো সারা শরীর দিয়ে হাসছে। নিজে হাসত, অন্যকে হাসাত। ছবির এই ভদ্রলোক সেরকম হবে না। তাতে কিছু যায় আসে না। পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম। কেউ হাসবে, কেউ রাগে চোখে ঠোঁট মুখ শক্ত করে তাকিয়ে থাকবে। সাবেরা বেগম চোখ মুছতে মুছতে বললেন, কোনো উপায় না দেখে বিয়েতে রাজি হয়েছি। ভাই, আপনি আমার উপর রাগ করবেন না। ফরহাদুদ্দিন বললেন, ছি ছি ভাবি, আমার রাগ করার কথা আসছে কেন? আপনি যা করেছেন ভালোই করেছেন। আমার শুধু ভয় লাগছে, এখন যদি কনকের বাবা ফিরে আসে তাহলে কি হবে? আসুক ফিরে, তারপর দেখা যাবে। আমার মন বলছে ফিরে আসবে। যখনই এটা মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে। ভাই, আপনি সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি দুঃখী একটা মেয়ে। ফরহাদুদ্দিন বললেন, ভাবি, আমি অবশ্যই যোগাযোগ রাখব। ফরহাদুদ্দিন যোগাযোগ রেখেছেন। গত মাসে হঠাৎ একদিন কনকের মা তার অফিসে টেলিফোন করলেন। খুবই প্রয়োজন। তিনি যেন 5 মিনিটের জন্য হলেও তাদের বাসায় আসেন, সম্ভব হলে আজই। তিনি সেদিনই অফিস শেষ করে গেলেন। সাবেরা বেগম ফরহাদুদ্দিনকে দেখে অকুলে কুল পেয়েছেন এমন ভাব করলেন। ফরহাদুদ্দিন বললেন, ভাবি কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে। নতুন টেলিফোন নাম্বার কোথায় পেয়েছেন? তার আগে বলেন আপনি আছেন কেমন?
সাবেরা বেগম বললেন, বেশি ভালো না ভাই সাহেব, আপনি আমার ছোট্ট একটা উপকার করবেন। ছোট্ট উপকার না, আসলে বড় উপকার। ফরাদউদ্দিন বললেন, অবশ্যই করব, কি করতে হবে বলুন। ৬-৭ দিনের জন্যে আমার মেয়েটাকে আপনার বাসায় রাখবেন। আমি ওর দেশের বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমি কনককে নিয়ে যেতে চাচ্ছি না। বুঝতেই তো পারছেন, গ্রাম দেশ, নানান জনে নানান কথা বলবে। ফরাদউদ্দিন বললেন, বদরুলের মেয়েকে ১ সপ্তাহের জন্য নিজের বাসায় নিয়ে রাখব, এটা কোনো ব্যাপারই না। আপনি বলুন কবে এসে নিয়ে যেতে হবে, আমি সেদিনই আসব। আবার কবে আসবেন না আসবেন, আজই নিয়ে যান। ভাই সাহেব, আপনার পায়ে পড়ি, আমার এই উপকারটা আপনি করেন। আমি কনকের সুটকেস গুছিয়ে রেখেছি, ৭টা দিন একটু কষ্ট করেন। ফরাদউদ্দিন অবাকই হলেন, এত তাড়াহুড়া কেন বুঝতে পারলেন না। তিনি কনককে নিয়ে ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। কথা নেই বার্তা নেই, বন্ধুর মেয়ে নিয়ে উপস্থিত হওয়াটা রাহেলা কি চোখে নেবে কে জানে। মেয়েটা থাকবেই বা কোন ঘরে? বাড়তি ঘর তো নেই। কনক থাকবে কোথায়? ভালো সমস্যা হল তো। তিনি যেরকম ভেবেছিলেন সেরকম কিছু হল না। রাহেলা অবাক হয়ে বললেন, এই মেয়েকে তো আমি ছোটবেলায় দেখেছি, সে তো তখন এত সুন্দর ছিল না, এখন এত সুন্দর হয়েছে কিভাবে? এই মেয়ে, তুমি কি সাবান মাখো? কনক কোনো জবাব দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তবে তার মুখ দেখে মনে হল এতক্ষণ একটা ভয়ের মধ্যে সে ছিল, এখন এই ভয় তার কেটে গেছে। রাহেলা বললেন, তুমি তাস খেলতে জানো? কনক নাসূচক মাথা নাড়ল। রাহেলা বললেন, তাস খেলা শিখে নিও। আমি আমার মেয়েদের সঙ্গে মজা করে তাস খেলি। বড় মেয়েটা খেলতে চায় না, কিছুক্ষণ তাস খেললেই নাকি তার মাথা ধরে। তুমি তাস খেলা শিখে নিলে আমাদের প্লেয়ারের শট হবে না। কনক হেসে ফেলল। সেই হাসি দেখে ফরাদউদ্দিনের মনে হল মেয়েটা অনেকদিন এরকম হাসার সুযোগ পায়নি। তার মনটা মায়ায় ভরে গেল। রাহেলা বললেন, শোনো মেয়ে, তুমি তোমার চাচার ঘরে ঘুমোবে। একা একা ঘুমোতে ভয় পাবে, এজন্যে নিতু ঘুমাবে তোমার সঙ্গে। আর তোমার চাচা যখন খবরাখবর না নিয়ে হুট করে তোমাকে নিয়ে উপস্থিত হয়েছে, তার শাস্তি হিসেবে ড্রয়িং রুমের সোফায় ঘুমোবে। আমি আমার ঘরে তাকে জায়গা দেব না। এমন নাক ডাকে আমি ১ সেকেন্ডের জন্য ঘুমোতে পারি না। ১ সপ্তাহ পর তিনি কনককে তার মার কাছে ফিরিয়ে দিতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন। কনকের মা তার স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশন নিয়ে চলে গেছে। খবরটা তারা গোপন রেখেছে, কেউই কিছু জানে না। ফরাদউদ্দিন কনকের দিকে তাকিয়ে বললেন, মা, তুমি জানতে ওরা বিদেশ চলে যাবে? কনক হ্যাঁসূচক মাথা নাড়ল। তোমাকে কি আমার কাছে ফেলে গেছে? কনক আবার হ্যাঁসূচক মাথা নাড়ল। ফরাদউদ্দিন ভীত গলায় বললেন, এখন কি করা যায় বলো তো মা? রাহেলা এই খবর শুনলে কি করবে কে জানে। কেন জানি মনে হচ্ছে সে খুবই রেগে যাবে। আমার তো খুবই ভয় লাগছে। তোমার ভয় লাগছে না? কনক বলল, না। ভয় লাগছে না কেন? চাচিজি সব জানেন। চাচিজি সব জানেন মানে কি? রাহেলা কি জানে? তোমার মা যে তোমাকে আমার ঘাড়ে ফেলে চলে গেছে এটা জানে? তাকে বলেছি। আমাকে বলনি কেন? কনক অন্যদিকে তাকিয়ে ফিক করে হাসল, যেন মানুষটাকে বোকা বানিয়ে সে মজা পাচ্ছে। এই মেয়েও তার বাবার মতো অদ্ভুত হচ্ছে কিনা কে বলবে। মনে হচ্ছে পিতার স্বভাব কিছু না কিছু তো পাবেই। ফরাদউদ্দিন খুবই অবাক হলেন। কনক সহজ গলায় বলল, চাচাজি, আমি একটা আইসক্রিম খাব। তিনি আইসক্রিম কিনে আনলেন। তার কাছে মনে হল মেয়েটাকে তার মা ফেলে রেখে গিয়ে ভালোই করেছে। চাচাজি, আপনার চা। কনক চা এনে রেখেছে। ফরাদউদ্দিন চায়ে চুমুক না দিয়ে বললেন, অসাধারণ হয়েছে মা। সাধারণের আগে একটা অ বসেছে। একটা অ না বসে 2টা অ বসালে ভালো হতো। অসাধারণ চা। তুমি চলে যাচ্ছ কেন? বসো, গল্প করি। আমার হাতে এখনো 12-13 মিনিট সময় আছে। কনক বসল না, খাট ঘেঁষে দাঁড়িয়ে রইল। ফরাদউদ্দিন বললেন, আমার চায়ের নেশা নেই। চায়ের নেশা ছিল তোমার বাবার। চায়ের দোকান দেখলেই চা খেতে দাঁড়িয়ে যাবে। সে কি ঠিক করেছিল জানো? সে ঠিক করেছিল ঢাকা শহরে যত চায়ের দোকান আছে সব দোকানে সে চা খাবে। তারপর যে দোকানের চা সবচেয়ে ভালো তাকে আধভরি ওজনের একটা গোল্ড মেডেল দেবে। মেডেলের নাম বদরুল পাশা টি মেডেল। তোমার বাবার পাল্লায় পড়ে কত দোকানের চা যে খেয়েছি। মেডেল দেয়া হয়েছিল? না, দেয়া হয়নি। তোমার বাবার কোনো শখই বেশি দিন থাকে না। একটা জিনিস ধরে, কিছুদিন এটা নিয়ে কচলাকচলি করে, তারপর ছেড়ে দেয়। একবার কি করল শোনো।
কোত্থেকে খবর নিয়ে এলো 20 বছর যদি কেউ মিথ্যা কথা না বলে তাহলে তার আধ্যাত্মিক ক্ষমতা হয়, তার মনের সকল ইচ্ছা তখন পূর্ণ হয়। তোমার বাবা মিথ্যা বলা ছেড়ে দিল, তোমার বাবার পাল্লায় পড়ে আমিও মিথ্যা বলা ছেড়ে দিলাম। সে তার স্বভাব মতো 3 মাস পরে বলল, আরে দূর, মিথ্যা না বলে মানুষ থাকতে পারে? মানুষের জন্মই হয়েছে 50% সত্য বলার জন্যে আর 50% মিথ্যা বলার জন্যে। আপনিও কি বাবার মতো ছেড়ে দিলেন? না, আমি ছাড়িনি। 20 বছর হতে আর বেশি বাকিও নেই। আগামী ডিসেম্বরে হবে, তখন একটা আধ্যাত্মিক ক্ষমতা হবে। আধ্যাত্মিক ক্ষমতা কি? মনের শক্তি। আধ্যাত্মিক ক্ষমতা হলে আমি যা ইচ্ছা করব তাই হবে। উদাহরণ দিয়ে বলি, কথার কথা আর কি। মনে করো আমার খুব ইচ্ছা সঞ্জুর সঙ্গে তোমার বিয়ে হয়, কিন্তু সঞ্জু এটা চাচ্ছে না। যেহেতু আমি ইচ্ছা করেছি বিয়ে হবেই, সঞ্জু যদি নাও চায় তারপরেও হবে। কনক ক্ষীণ গলায় বলল, সঞ্জু ভাইয়ার একজন পছন্দের মেয়ে আছে, তার নাম রিনি। সঞ্জু ভাইয়া ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ফরাদউদ্দিন আনন্দিত গলায় বললেন, ডিসেম্বর মাস পার হবার পর আর পারবে না। তখন আমার ইচ্ছাই তার ইচ্ছা। আমার যে ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে তা তো তুমি জানো। তখন যদি আমি ইচ্ছা করি তাহলে ঘ্রাণ শক্তি ফিরে আসবে। কনক এতক্ষণ দাঁড়িয়েছিল, এখন বসল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই মজা পাচ্ছে। মেয়েটার সঙ্গে গল্প করতে পারলে ভালোই লাগত, কিন্তু আর সময় নেই। সঞ্জুকে নিয়ে বের হতে হবে। ফরাদউদ্দিনের খুব ইচ্ছা সঞ্জুর সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে তাকে এ বাড়িতেই রেখে দেন। এরকম ভালো একটা মেয়ে, অথচ সঞ্জু তার দিকে ফিরেও কেন তাকাচ্ছে না সেটা একটা রহস্য। ঠিকমতো কয়েকবার তাকালেই মায়া লেগে যেত। একবার মায়া লেগে গেলে আর চিন্তা ছিল না। ফরাদউদ্দিন অবশ্য নিজের মতোই চেষ্টা করে যাচ্ছেন। যখন তখন কনককে সঞ্জুর কাছে পাঠাচ্ছেন। টুকটাক কথা হতে হতে দেখা যাবে মায়া লেগে গেছে। মায়া লাগার জন্যে কথা চালাচালি করা খুবই জরুরি। কনক। জি? সঞ্জুর ঘরে একটু যাও তো, ওকে বলল কাপড় পরতে। আমরা এখন রওনা হব। উনার ঘরে ঢুকলে উনি রাগ করবেন। তাহলে দরজা থেকে বলো। কনক উঠে দাঁড়াল। ফরাদউদ্দিন আবারও একটা নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর মেয়ে! সঞ্জুর আশেপাশে এরকম সুন্দর মেয়ে ছাড়া কি কাউকে মানায়? কাউকে মানায় না। ছেলের সঙ্গে রিকশায় করে অনেক দিন কোথাও যাওয়া হয় না। ফরাদউদ্দিন দ্রুত মনে করার চেষ্টা করলেন শেষ কবে সঞ্জুকে নিয়ে রিকশায় উঠেছেন। মনে পড়ল না। শেষবার কবে সঞ্জুকে নিয়ে ট্রেনে উঠেছেন সেটা মনে পড়ল। গত বছর মে জুন মাসের দিকে ঢাকা থেকে ট্রেনে করে চিটাগাং গিয়েছিলেন। আন্তনগর ট্রেন। ফার্স্ট স্টপেজ ছিল ভৈরব। ভৈরবে 2 টাকার কালোজাম কিনলেন। এত মিষ্টি কালোজাম তিনি জীবনে খাননি। 5 টাকার এক ঠোঙা কেনা উচিত ছিল। বিরাট ভুল হয়েছে। পুরনো ঘটনা আজকাল আর চট করে মনে পড়ে না। যেটা মনে করতে চান সেটা না পড়ে অন্য ঘটনা মনে পড়ে। ফরাদউদ্দিনের ধারণা ডায়াবেটিসের কারণে এটা হয়েছে। ডায়াবেটিস এমন এক রোগ যে শরীরের সব কলকবজায় জং ধরিয়ে দেয়, মরচে পড়ে যায়। সবার আগে মরচে ধরে মাথায়। কোনো কিছুই ঠিকঠাক মনে পড়ে না। তিনি শেষ কবে সঞ্জুকে নিয়ে রিকশায় উঠেছিলেন সেটা মনে পড়ল না। ট্রেনের কথা মনে পড়ে গেল। যে লোক কালোজাম বিক্রি করছিল তার চেহারা পর্যন্ত মনে পড়ল। থুতনিতে দাড়ি, মাথায় বেতের টুপি, পান খাচ্ছিল। পানের রস গড়িয়ে দাড়িতে পড়েছে। ধপধপে সাদা দাড়ি বেয়ে পানের লাল পিক নামছে। এটাও মনে আছে। সঞ্জুকে জিজ্ঞেস করলে হয়, সঞ্জু, শেষ কবে তোকে নিয়ে রিকশায় উঠেছি? ফরাদউদ্দিনের সাহসে কুলাচ্ছে না। তার মন বলছে এই প্রশ্ন জিজ্ঞেস করলে সঞ্জু রেগে যাবে। কপালের রগ ফুলিয়ে জিজ্ঞেস করবে, শেষ কবে তোমার সঙ্গে রিকশায় উঠেছিলাম তা দিয়ে দরকার কি? রেগে গেলে সঞ্জুর কপালের রগ ফুলে যায়। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। মানুষের কপালে যে রগ আছে এটাই তিনি জানতেন না। নিজের ছেলেকে রাগত অবস্থায় দেখার আগ পর্যন্ত তার ধারণা ছিল মাথার খুলির ওপর সলিড চামড়ার একটা লেয়ার থাকে। এখন তিনি জানেন ঘটনা তা না। কপালের ঠিক মাঝখানে 2টা রগ আছে। কোনো কোনো মানুষ রেগে গেলে এই রগ 2টা ফুলে উঠে। ফরাদউদ্দিন আর চোখে ছেলের দিকে তাকালেন। ছেলের দিকে মানে ছেলের কপালের দিকে। রগ ফুলে আছে কিনা তার একটা গোপন পরীক্ষা। না, রগ ফুলে নেই। তবে সঞ্জুর মুখ থমথমে। তিনি হাসি হাসি মুখে বললেন, এ জার্নি বাই রিকশা কেমন লাগছে রে সঞ্জু? সঞ্জু জবাব দিল না। আগের মতোই গম্ভীর হয়ে বসে রইল। ছেলের গম্ভীর মুখ দেখে ফরাদউদ্দিনের সামান্য ভয় ভয় করতে লাগল। এই তার আরেক সমস্যা হয়েছে, অকারণ ভয়।
অফিসে বড় সাহেব যখন ডাকেন বুকের মধ্যে ধক করে ওঠে, অথচ বুকে ধক করার কোনো কারণ নেই। অফিসের বড় সাহেব আর্মির এক্স কর্নেল হাবিবুর রহমান অতি ভদ্রলোক। তিনি না হেসে কারো সঙ্গে কথা বলেন না। পাঞ্জাবি পরা হাবিবুর রহমান সাহেবকে দেখে মনেই হয় না তিনি আর্মির কর্নেল ছিলেন। তাকে দেখে মনে হয় কোনো প্রাইভেট কলেজের মাই ডিয়ার টাইপ বাংলা প্রফেসর। অথচ এই ভদ্রলোকের চোখের দিকে পর্যন্ত তিনি তাকাতে পারেন না। তার বুক শিরশির করে। একবার বড় সাহেব কি একটা কাজে তাকে ডেকেছিলেন। তিনি ভয়ে আদমরা হয়ে বড় সাহেবের ঘরে ঢুকে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। বড় সাহেব হাসি মুখে বললেন, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ফরাদউদ্দিন সঙ্গে সঙ্গে বসে পড়লেন। চেয়ারটা যে 2 ফুটের মতো পেছন দিকে সরানো সেটা মনে থাকল না। তিনি ধপাস করে কার্পেটে পড়ে গেলেন। এটাও হয়তো ডায়াবেটিসের কারণে হচ্ছে। খুব সম্ভব অসুখটা সাহসও কমিয়ে দেয়। মানুষ ভীরু টাইপ হয়ে যায়। নিজের বাড়ির লোকজন ছাড়া তিনি এখন সবাইকে ভয় পেতে শুরু করেছেন, বিশেষ করে সঞ্জুকে। তার মানে কি এই যে সঞ্জু এখন বাইরের মানুষ হয়ে যাচ্ছে? কয়েকদিন আগে বাসে উঠলেন। কন্ডাক্টরের দিকে তাকিয়ে ভয়ে তার বুক কেঁপে গেল। এই বুঝি কন্ডাক্টর কোনো তুচ্ছ কারণে তার সঙ্গে ঝগড়া শুরু করবে, তারপর এক পর্যায়ে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবে। এরকম ঘটনা যে ঘটছে না তা না, ঘটছে। গত মাসে ইত্তেফাক পত্রিকায় উঠেছে চলন্ত বাস হইতে বৃদ্ধ নিক্ষেপ, কন্ডাক্টর পলাতক। পুরো খবরটা পড়তে পারেননি। শেষ পৃষ্ঠায় নিউজটা ছিল। সেখানে কয়েক লাইন ছাপা হয়েছে, নিচে লেখা 5-এর পাতায় দেখুন। 5-এর পাতায় কিছু নেই। অন্য কোনো পাতায় ছাপা হয়েছে ভেবে তিনি পুরো পত্রিকাটা পড়েছেন, কোথাও নেই। ফরাদউদ্দিন অফিস থেকে বাড়ি ফিরে কলিং বেলে হাত রাখতে গিয়েও ভয়ে মিয়ে যান। বুক সামান্য ধকধক করতে থাকে। মনে হয় বাড়ি এত চুপচাপ কেন, কোনো দুর্ঘটনা কি ঘটেছে? তার 3 মেয়ের কেউ কি বাথরুমে স্লিপ খেয়ে পড়ে মাথায় ব্যথা পেয়েছে? মাথায় আঘাত লাগা ভয়ঙ্কর ব্যাপার। ব্রেনে রক্তপাত হয়, বিরাট গণ্ডগোল হয়ে যায়। তার অফিসের এক কলিগের স্ত্রীর এরকম হয়েছে। সাবান পানিতে পিচ্ছিল হওয়া বাথরুমে উল্টে পড়ে মাথায় ব্যথা। সবাই ভাবল তেমন কিছু না। ভদ্রমহিলা রাতে 2 বার বমি করে স্বাভাবিকভাবেই ঘুমোতে গেলেন। ঘুম থেকে উঠে বললেন তিনি কিছু দেখতে পাচ্ছেন না। এইসব ভেবে ঘরে ফেরার সময় ভয়ে তার গলা শুকিয়ে যায়। অথচ দরজা খুললে বেশিরভাগ সময় দেখা যায় পরিস্থিতি খুবই ভালো। তার 3 মেয়ে মায়ের সঙ্গে তাস খেলছে, টাকা দিয়ে খেলা হচ্ছে। সবার সামনেই 2 টাকার চকচকের নোট। রাহেলা তাকে দেখে বলে, আজ খেলা বন্ধ, তোর বাবাকে চা দিতে হবে। তখন এক মেয়ে বলে, এইসব হবে না মা, আমি এখন পর্যন্ত একটা ডিলও পাইনি। বাবাকে বুয়া চা দেবে, তোমাকে আরও 5 ডিল খেলতে হবে। খুবই আনন্দময় পরিবেশ। এখনো ভয়ে তিনি কুঁকড়েই আছেন, আর চোখে বারবার সঞ্জুর কপাল দেখতে চেষ্টা করছেন। কপাল দেখতে গিয়ে ছেলেকে দেখা হয়ে যাচ্ছে। কি সুন্দর ছেলে, গায়ের রং সুন্দর, স্বাস্থ্য ভালো, মাথা ভর্তি চুল। বাতাসে মাঝে মাঝে কিছু চুল কপালে এসে পড়ছে। সে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। জরির পোশাক পরিয়ে মাথায় একটা মুকুট দিয়ে দিলেই রাজপুত্র, কিংবা একটা নীল রঙের স্যুট পরিয়ে গলায় টাই দিয়ে দিলে বিলেত ফেরত সাহেব পুত্র। এরকম ছেলেকে পাশে বসিয়ে রিকশায় ঘুরতেও আনন্দ। তিনি ছেলের হাত ধরলেন। সঞ্জু সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে বলল, হাত ধরবে না তো বাবা? ফরাদউদ্দিন বললেন, আচ্ছা একটু সরে বসো, গায়ের সঙ্গে লেপটে আছো, এমনিতেই গরমে বাঁচি না। ফরাদউদ্দিন সরে বসলেন। হালকা গলায় বললেন, কনক মেয়েটাকে তোর কেমন লাগে রে? সঞ্জু বলল, কোনো রকম লাগে না। খুবই দুঃখী মেয়ে, লাজুক, পাখি স্বভাব, অন্তরটা টলটলা পানির মতো। মাশাল্লাহ, এরকম মেয়ে সচরাচর চোখে পড়ে না। সঞ্জু বলল, বাবা কথা বলতে বলতে তুমি আবারও আমার দিকে আসছো। ফরাদউদ্দিন সরে বসলেন। রিকশা বেশ দ্রুত চলছে। চৈত্র মাস, রাস্তা তেতে আছে। কানের পাশ দিয়ে গরম বাতাস বইছে। নাকের ভেতর সামান্য জ্বালা করছে। শুক্রবার, ছুটির দিন, রাস্তায় যানজট নেই। ফরাদউদ্দিন ছেলের দিকে তাকিয়ে বললেন, চৈত্র মাসের গরমের একটা মজা আছে, এটা কি তুই লক্ষ্য করেছিস? সঞ্জু বলল, কি মজা? ফরাদউদ্দিন বললেন, সব সিজনেরই আলাদা আলাদা মজা আছে। পৌষ মাসে যখন জাঁকিয়ে শীত পড়ে সেই শীতের মজা আছে, আবার চৈত্র মাসে যখন তালু ফাটা গরম পড়ে তারও মজা আছে। সঞ্জু বিরক্ত গলায় বলল, মজা থাকলে তো ভালোই। তোর কাছে কোন ঋতুটা ভালো লাগে? জানি না বাবা। তোর ফেভারিট কোনো ঋতু নেই? বর্ষা? বর্ষা কেমন লাগে? স্কুলে রচনা লিখিসনি আমার প্রিয় ঋতু?
বাবার প্রশ্নের জবাব না দিয়ে সঞ্জু হঠাৎ থমথমে গলায় বলল, বাবা, রিকশা থামাতে বলো। ফরাদুদ্দিন অবাক হয়ে বললেন, কেন? আমি অন্য রিকশায় যাব। অন্য রিকশায় যাবি কেন? এখনও চাপাচাপি হচ্ছে। আচ্ছা, আমি আরও সরে বসছি। সরে বসতে হবে না, তুমি আরাম করে বসো, আমি অন্য রিকশায় যাব। ফরাদুদ্দিন আহত গলায় বললেন, কেন? বেশ তো দুজনে গল্প করতে করতে যাচ্ছি। সঞ্জু বিরক্ত গলায় বলল, আমার সিগারেট খেতে ইচ্ছা করছে বাবা। ফরাদুদ্দিন ঢোক গিললেন, নিজেকে সামলে নিয়ে বললেন, তুই সিগারেট খাস নাকি? সঞ্জু বাবার প্রশ্নের জবাব না দিয়ে রিকশাওয়ালাকে ধমক দিয়ে থামাল। হুট করে রিকশা থেকে নেমে গেল। বাবাকে বলল, বাবা, তুমি তোমার মতো চলে যাও, আমি আসছি। রিকশা চলতে শুরু করেছে। ফরাদুদ্দিন পেছন ফিরে ছেলেকে দেখার চেষ্টা করছেন, তাকে দেখা যাচ্ছে না। রাস্তাঘাট ফাঁকা। এর মধ্যে সে কোথায় চলে গেল? শেষ পর্যন্ত যাবে তো? তার ইচ্ছা করছে রিকশা থামিয়ে ছেলের জন্য অপেক্ষা করতে। এটা ঠিক হবে না। সে সিগারেট খাবে, এতে তার অস্বস্তি, ছেলেরও অস্বস্তি। তিনি ঘড়ি দেখলেন, ঘড়ি আবার বন্ধ হয়ে আছে। গত 1 সপ্তাহে 3 বার ঘড়ি বন্ধ হল। নতুন একটা ঘড়ি কেনা দরকার। আজকাল ঘড়ি সস্তা হয়ে গেছে, 150-200 টাকায় ঘড়ি পাওয়া যায়। সমস্যা হল ফরাদুদ্দিন পুরনো ঘড়ির মায়া ছাড়তে পারছেন না। এই ঘড়ির বয়স সঞ্জুর বয়সের কাছাকাছি। ইসলামপুর থেকে কিনেছিলেন 321 টাকা দিয়ে। ঘড়ি কেনার সময় তার সঙ্গে ছিল বদরুল পাশা। সেই পছন্দ করে ঘড়ি কিনেছে। ফেরার পথে বদরুল হঠাৎ হুমড়ি খেয়ে নর্দমায় পড়ে গেল। তারপর আর উঠতে পারে না। ধরাধরি করে তোলা হল। কত ঘটনা! বদরুল পাশা তার অতি প্রিয় বন্ধু ছিল, হঠাৎ নিখোঁজ হয়ে গেল। আবার কোনো একদিন কি ফিরে আসবে? দুপুর রাতে কলিং বেল টিপে তাকে ঘুম থেকে জাগিয়ে গম্ভীর গলায় বলবে, এই, আমার মেয়ে কোথায়? তিনি বলবেন, তুই এতদিন কোথায় ছিলি? আমি এতদিন কোথায় ছিলাম তা দিয়ে তোর দরকার কি? আমার মেয়ে বের করে দে, পেঁচাল কথা এখন শুনব না। রোদের তেজ কমে এসেছে। মনে হয় 4টা 4:30 বাজে। তিনি যাচ্ছেন তার প্রথম পক্ষে শ্বশুরবাড়িতে, সঞ্জুর নানার বাড়ি। সঞ্জুর মার মৃত্যুর পর এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ শেষ হয়ে গেছে। 7 বছর পর এই প্রথম যাচ্ছেন। তার শাশুড়ি খবর পাঠিয়েছেন সঞ্জুকে নিয়ে তিনি যেন শুক্রবার বিকেলে অবশ্যই আসেন, জরুরি প্রয়োজন। আজ কি বিশেষ কোনো দিন? সঞ্জুর মা পারুলের জন্মদিন, মৃত্যুদিন কিংবা বিয়ের দিন? পারুল সম্পর্কে সবকিছুই ফরাদুদ্দিন ভুলে গেছেন। মাথার চুল সঞ্জুর মতো কোকড়া ছিল, এইটুকু শুধু মনে আছে। এটাও মনে থাকত না। মনে আছে কারণ কোকড়া চুল নিয়ে বিয়ের সময় খুব ঝামেলা হয়েছে। বিয়ে পুরোপুরি ঠিক হয়ে যাবার পর ফরাদ সাহেবের বড় মামা শালু মামা হঠাৎ ঘোষণা করলেন এই বিয়ে হবে না। মেয়ের মাথার চুল কোকড়ানো। কোকড়ানো চুলের মেয়ে অসতী হয়। লক্ষণ বিচার বইতে তিনি এই তথ্য পেয়েছেন। মেয়ের মাথার চুল শুধু যে কোকড়া তা না, লালচে ভাবও আছে। অসতী নারীর চুল লালচে হয়, এটিও নাকি শাস্ত্রে আছে। শালু মামা তার ভাগ্নিকে কঠিন গলায় জিজ্ঞেস করলেন, কিরে বধূ? বধূ ফরাদুদ্দিনের ডাকনাম। তুই জেনে শুনে অসতী নারী বিবাহ করবি? ফরাদুদ্দিন ক্ষীণ গলায় অস্পষ্ট শব্দ করলেন, যা খানিকটা নায়ের মতো শোনাল। শালু মামা বললেন, লক্ষণ বিচার করে বিবাহ করতে হয়। বিয়ে তো তুই একবারই করবি। সেই বিয়েটা দেখে শুনে করা ভালো না? ফরাদুদ্দিন আবারও ক্ষীণ গলায় বললেন, তাহলে ওদের নো জানিয়ে দিই। আচ্ছা। বদরুল পাশা তখন খুবই অবাক হয়ে বলল, মামা, এটা কেমন কথা? কোকড়া চুল থাকলে মেয়ে অসতী হয়, এটা বইয়ে পড়ে বিয়ে বাতিল করে দেবেন? মেয়ের যে চুল কোকড়া এটা আগে দেখেননি? শালু মামা বললেন, তুমি এর মধ্যে কথা বলছো কেন? তুমি তো বিয়ে করছো না। বদরুল পাশা বলল, আপনি তো মামা অন্যায় করতে পারেন না। শালু মামা বললেন, পরিবারের স্বার্থে আমি অন্যায় করতে পারি। এখনই আমি কোনো পক্ষকে নো জানিয়ে দিচ্ছি। ফরাদুদ্দিনের স্পষ্ট মনে আছে, নো জানিয়ে দেবার পর হুলস্থুল পড়ে গেল। মেয়ের বাড়িতে কান্নাকাটি। শেষ পর্যন্ত মেয়ের বাবা আরও 10,000 টাকা বাড়তি দিয়ে পরিস্থিতি সামলালেন। নির্বিঘ্নে বিয়ে সম্পূর্ণ হল। বিয়েবাড়ির খাওয়ার প্রশংসায় সবাই পঞ্চমুখ। শালু মামা বললেন, তিনি তার জীবনে এত ভালো খাসির কালিয়া খাননি। যে বাবুর্চি এই কালিয়া রান্না করেছে তার হাত রূপা দিয়ে বাঁধিয়ে দেয়া দরকার। এই বলেই তিনি থেমে গেলেন না। বাবুর্চিকে পাশে দাঁড় করিয়ে হাসি হাসি মুখে ছবি তুললেন। বিয়ের আসরের ছবি তোলার জন্য তিনি স্টুডিও থেকে ফটোগ্রাফার ভাড়া করে এনেছিলেন। খুবই দুঃখের কথা, 2টা ছবি তোলার পরই ফটোগ্রাফারের ক্যামেরা নষ্ট হয়ে গেল। বিয়ের একমাত্র ছবি যে 2টা তোলা হল
তা হচ্ছে বাবুর্চির কাঁধে হাত রেখে শালুমামার হাসি হাসি মুখের ছবি। বাসর ঘরে পারুলকে দেখে ফরাদুদ্দিন মুগ্ধ হয়ে গেলেন। মাথা নিচু করে খাটের মাঝখানে রাজকন্যা বসে আছে। মানুষ এত সুন্দর হয়? পারুল নিঃশব্দে কাঁদছিল। নিতান্তই অপরিচিত রূপবতী এক তরুণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর তিনি বসে আছেন বোকার মতো। মেয়েটাকে কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। কেঁদো না বলবেন, নাকি কাঁদছ কেন? কি জিজ্ঞেস করবেন তা ঠিক করতে তার 40 মিনিটের মতো লাগল। তিনি গলা খাকারি দিয়ে বললেন, কেঁদো না, বলেই খুব লজ্জা পেয়ে গেলেন। নববধূর কান্না তাতে থামল না, তবে কান্নার সঙ্গে শরীর দুলিয়ে হেঁচকি তোলা বন্ধ হয়ে গেল। বাসর ঘরে নববধূর সঙ্গে সুন্দর সুন্দর কথা বলার নিয়ম, প্রেম ভালোবাসার কথা, ভাবের কথা, সুখ দুঃখের কথা। তার কোনো কথাই মনে পড়ল না। চুপচাপ বসে থেকে ক্লান্ত হতে হতে একসময় বললেন, তোমাদের বাবুর্চির রান্না মাশাল্লাহ ভালো। এই কথা শুনে পারুল চোখ তুলে তাকাল। তার চোখে সামান্য বিস্ময়। তিনি তখন বললেন, বাবুর্চির নাম কি? পারুল ক্ষীণ গলায় বলল, ফজলু মিয়া। তিনি উৎসাহিত হয়ে বললেন, ফজলু মিয়ার দেশের বাড়ি কোথায়? পারুল এই প্রশ্নের জবাব না দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তবে তার কান্না পুরোপুরি থেমে গেল। গাল চোখের পানিতে ভেজা ছিল। শাড়ির আঁচল দিয়ে সে গাল মুছল। তার চোখের বিষয় আরও প্রবল হল। ফরাদুদ্দিন বললেন, এক গ্লাস পানি খাব। বলেই দেখলেন খাটের সঙ্গে লাগানো টেবিলে পানির জগ, গ্লাস সাজানো আছে। তিনি নিজেই উঠে পরপর 2 গ্লাস পানি খেয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কারণ পানি খাবার সঙ্গে সঙ্গেই তার ছোট বাথরুম পায়। এখনও পাবে, বলাই বাহুল্য। গ্রাম দেশের বাড়ি, অ্যাটাচ বাথরুম থাকবে না। বাসর ঘর থেকে বের হয়ে দূরের কোনো বাথরুমে যেতে হবে। নতুন জামাই বাসর ঘর থেকে বের হলে চারদিকে সাড়া পড়ে যাবে। শালাশালীরা শুরু করবে নানান যন্ত্রণা। নতুন জামাইকে যন্ত্রণা দেয়া বিরাট আমোদের ব্যাপার। তিনি নিশ্চিত যে বাথরুমে ঢোকা মাত্র তারা বাইরে থেকে বাথরুমের দরজায় তালা লাগিয়ে দেবে। গ্রাম দেশে এই রসিকতা খুবই কমন রসিকতা। তাকে অনেক রাত পর্যন্ত বাথরুমে বসে থাকতে হবে। শালাশালীদের হাসি এবং ঠাট্টা তামাশা শুনতে হবে। দুশ্চিন্তায় অস্থির হয়ে তিনি আরও 8 গ্লাস পানি খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে তার প্রস্রাবের বেগ হল। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, বাথরুমে যাব। বাসর ঘর নিয়ে মানুষের কত সুখস্মৃতি থাকে, তার সবই দুঃখময় স্মৃতি। বাথরুমে ঢোকার পর তারা সত্যি সত্যি বাইরে থেকে শিকল দিয়ে দিল। শালির দল আজে বাজে কথা বলে হাসাহাসি করতে লাগল। দুলাভাই হাগে, দুলাভাই হাগে বলে চিকুন গলায় বিকট চিৎকার। এদের সঙ্গে বয়স্কদের হাসিও যুক্ত হল। বয়স্করা মাঝে মাঝে প্রশ্রয়সূচক ধমক দিচ্ছেন, কি করো, ছেড়ে দাও না, আর কত? কে কার কথা শুনে? তিনি 2 ঘণ্টার মতো সময় বাথরুমে বসে রইলেন। শেষ পর্যন্ত বাথরুম থেকে তাকে ছাড়িয়ে আনে পারুল। নতুন বউ এই কাজটা করেছে বলে তাকে অনেক কথা শুনতে হয়েছে। বেহায়া মেয়ে, বেলাজ মেয়ে। বাসরাতে পারুল তাকে বাথরুম থেকে নিজে শিকল খুলে বের করে আনছে। এই দৃশ্য অনেক দিন পরে মনে করে তার কান্না পেয়ে গেল। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, ভালো মেয়ে ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে তার 2 বছর 11 মাস সুখে কেটেছে। তবে মেয়েটাকে বুঝতে বুঝতেই সময় কেটে গেল। চৈত্র মাসের এক দুপুরবেলা সব শেষ। তখন তিনি অফিস ক্যান্টিনে বসে হাফ বিরিয়ানির অর্ডার দিয়েছেন। বিরিয়ানি এরা ভালো বানায়। হাফ প্লেট বিরিয়ানির একটা কাবাব থাকে, অর্ধেকটা ভুনা ডিম থাকে। আলাদা করে প্লেটে তেঁতুলের ঝাল টক দেয়। হাফ প্লেটে পেট ভরে না, খিদে লেগে থাকে। ফুল প্লেটে আবার বেশি হয়ে যায়। তিনি ঠিক করে রেখেছেন হাফ প্লেটের পর অবস্থা বুঝে আরও হাফ প্লেটের অর্ডার দেবেন। সেদিন খিদেটা খুব মারাত্মক লেগেছিল। তিনি যখন খেতে বসেছেন তখন হন্তদন্ত হয়ে বদরুল পাশা উপস্থিত। সে মৃত্যু সংবাদ নিয়ে এসেছে, কিন্তু দিতে পারছে না। খাওয়ার সময় দুঃসংবাদ দিতে নেই। তিনি আরাম করে হাফ প্লেট বিরিয়ানি খাবার পর আরেক হাফ প্লেটের অর্ডার দিলেন। বন্ধুকে খাওয়াবার জন্য পিড়াপিড়ি করলেন। তিনি বুঝতেই পারেননি কত ভয়ঙ্কর ঘটনা বাসায় ঘটে গেছে। খুবই আশ্চর্যের ব্যাপার, ওই দিনের বিরিয়ানির স্বাদটা এখনও তার মুখে লেগে আছে। আজ আরেক চৈত্র মাস। তাহলে কি আজ পারুলের মৃত্যু দিবস? সেই উপলক্ষে কোনো আয়োজন? বাদাসর মিলাদ হবে? ফরাদুদ্দিন অস্বস্তি বোধ করতে শুরু করলেন। স্ত্রীর মৃত্যুর তারিখ তার মনে নেই। এটা লজ্জারই কথা। সঞ্জুর জন্মের তারিখ মনে আছে। সেখান থেকে হিসাব নিকাশ করে পারুলের মৃত্যুর তারিখ বের করা যাবে। একে বলে ব্যাক ক্যালকুলেশন। চট করে করা যাবে না, কাগজ কলম লাগবে।
জ্যামে রিকশা গাড়ি সব আটকে পড়ে আছে, কখন জ্যাম ছুটবে কে জানে। চুপচাপ রিকশায় বসে থাকার চেয়ে মনে মনে অঙ্কটা করার একটা চেষ্টা করা যেতে পারে। সঞ্জুর 1 বছর 18 দিন বয়সে তার মা মারা গেল। মূল ব্যাপার হলো 18 দিন। এই 18 দিন হয় যোগ করতে হবে কিংবা বাদ দিতে হবে। অঙ্কের সুবিধার জন্যে 18 দিনটা ধরা যাক 15 দিন। 3 হাতে থাকুক, পরে এই 3 হয়তোবা যোগ করতে হবে কিংবা বিয়োগ করতে হবে। ফরহাদ সাহেবের মাথা অল্প সময়ের মধ্যেই জট পাকিয়ে গেল। তিনি হতাশ চোখে চারদিকে তাকাতে লাগলেন। তখনই সঞ্জুকে দেখলেন। সঞ্জুর রিকশাটা ঠিক তার রিকশার বাম পাশে দাঁড়িয়ে। ইচ্ছা করলে তিনি সঞ্জুর রিকশায় উঠে যেতে পারেন। সঞ্জু গম্ভীর চোখে সামনের দিকে তাকিয়ে আছে। ফরহাদউদ্দিন খুশি খুশি গলায় বললেন, এই সঞ্জু। সঞ্জু তাকাল। বিরক্তিতে তার ভুরু কুঁচকে গেল। ফরহাদউদ্দিন বললেন, তোর জন্ম তারিখ কবে? মে মাসের 9 তারিখ। 9 তারিখ থেকে 15 বাদ দিলে কত হয়? কি বলছো কিছু বুঝতে পারছি না। ফরহাদউদ্দিন হঠাৎ খুশি খুশি গলায় বললেন, এক কাজ কর, আমার রিকশায় চলে আয়। কেন? গল্প করতে করতে যাই। তোর সিগারেট খাওয়া তো হয়ে গেছে, নাগে আরেকটা খাবি? সঞ্জু আবারও গম্ভীর হয়ে সামনের দিকে তাকিয়ে রইল। ছেলে মেয়ে সবসময় বাবা মার মতো হয়, এটাই নিয়ম। সঞ্জু কার মতো হয়েছে বোঝা যাচ্ছে না। তার মার মতো নিশ্চয়ই হয়নি। পারুল গম্ভীর ছিল না, কিংবা কে জানে, হয়তো গম্ভীর ছিল। তিনি ভুলে গেছেন। পারুলের বিষয়ে তার তেমন কোনো স্মৃতি নেই। কিছু কিছু স্মৃতি আবার খানিকটা এলোমেলো হয়ে গেছে। যেমন পারুল সম্পর্কে তার খুব স্পষ্ট একটা স্মৃতি হচ্ছে বিয়ের পরপর সে যখন ঢাকায় থাকতে এলো তখনকার ঘটনা। সকালবেলা নাশতা খেতে গিয়ে পারুলের গলায় রুটি আটকে গেল। হাত পা এলিয়ে চেয়ারে পড়ে গেল। সেখান থেকে মেঝেতে। বাড়িতে তখন তিনি আর একটা কাজের মেয়ে। বেবি ট্যাক্সি এনে অতি দ্রুত পারুলকে কোনো হাসপাতালে নিতে হবে। তিনি ছুটে ঘর থেকে বের হতে গেলেন। দরজার কোনায় ধাক্কা লেগে তিনি নিজেই মেঝেতে উল্টে পড়ে অচেতন। যখন জ্ঞান হল, তিনি দেখেন তাকে খাটে শোয়ানো হয়েছে। তার মাথায় পানি ঢালছে পারুল নিজেই। জ্ঞান হারাবার আগ পর্যন্ত এবং জ্ঞান ফিরে পাওয়ার পরের প্রতিটি ঘটনা তার মনে আছে। পারুল যে মুখ টিপে হাসতে হাসতে তার মাথায় পানি ঢালছে, এটা তার মনে আছে। পারুলের গলায় সবুজ পাথর বসানো একটা রূপার মালা দুলছিল, সেটি পর্যন্ত মনে আছে। এই ঘটনাটা নিয়ে তিনি কখনো কারো সঙ্গে আলাপ করেননি। পারুলের মৃত্যুর পর রাহেলাকে বিয়ে করলেন। রাহেলার সঙ্গে প্রথম স্ত্রীর কোনো গল্প করার প্রশ্নই ওঠে না। নাশতার টেবিলে মাঝে মাঝে হঠাৎ করে পারুলের গলায় রুটি আটকে যাবার ঘটনাটা মনে পড়ে। ব্যাস, এই পর্যন্তই। গত মাসের প্রথম দিকে শুক্রবারে তিনি নাশতা খেতে বসেছেন। ডিম ভাজা, রুটি আর সুজির হালুয়া। রাহেলা বসেছে তার বাঁ দিকের চেয়ারটায়। রাহেলা বলল, আজকের রুটিটা যে অন্যরকম, বুঝতে পারছ? তিনি বললেন, না। রাহেলা বলল, তোমাকে নতুন কিছু করে খাওয়ানো অর্থহীন। কিছুই বুঝতে পারো না। আজকের রুটি তো আটার রুটি না, আলুর রুটি। আলু সিদ্ধ করে কাই বানিয়ে বেলে রুটি বানানো হয়েছে। তিনি বললেন, ও। রাহেলা তখন হঠাৎ তাকে চমকে দিয়ে বললেন, রুটি গলায় আটকে আমি যে একবার মরতে বসেছিলাম, তোমার মনে আছে? ফরহাদউদ্দিন হতভম্ব হয়ে গেলেন। রাহেলা কি বলছে? সে আবার কখন গলায় রুটি আটকে মরতে বসল? এইভাবে তাকাচ্ছ কেন? সমস্যাটা কি? কোনো সমস্যা না। তোমার ভাবভঙ্গি দেখে মনে হয় কোনো সমস্যা যাচ্ছে। অফিসে কিছু হয়নি তো? না। রুটি গলায় আটকে যাবার কথা শুনে এমন চমকে গেলে কেন বলো তো? চমকায়নি তো। রাহেলা বলল, কতদিন আগের ঘটনা, অথচ মনে হয় এই তো গত সপ্তাহে। তুমি ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে ধরাম করে পড়ে গেলে। তোমার অবস্থা দেখে ভয় পেয়েই মনে হয় আমার গলা দিয়ে রুটি নেমে গেল। তোমাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি, ছুটাছুটি, মাথায় পানি ঢালাঢালি। এরকম করে তাকাচ্ছ কেন? মনে নেই? ফরহাদউদ্দিন ক্ষীণ গলায় বললেন, মনে আছে। আলু রুটি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে তাহলে মুখে রুটি নিয়ে বসে আছো কেন? খেতে ভালো না লাগলে বলো, নর্মাল রুটি সেঁকে দেব। আচ্ছা। আলু রুটি তোমার বড় মেয়ে বানিয়েছে। কোন বই যেন রেসিপি পড়েছে। এই মেয়েটার রান্নাবান্নার দিকে ঝোঁক আছে, প্রায়ই এটা সেটা রাঁধে। ওই দিন করল চীনাবাদামের ভর্তা। চীনাবাদাম পিষে সরিষার তেল, কাঁচামরিচ, আদা দিয়ে মেখে সামান্য তেলে ভেজে করেছে। খেতে অসাধারণ হয়েছে। তোমাকেও তো অফিসে পাঠিয়েছিলাম। ফরহাদ সাহেব বিড়বিড় করে বললেন, খেতে ভালো হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। রাহেলা তীক্ষ্ণ গলায় বললেন, কি উল্টাপাল্টা কথা বলছো? খেতে ভালো হয়েছে তুমি বুঝলি কিভাবে? তুমি তো মুখেও দাওনি। ভর্তা যেমন পাঠিয়েছিলাম সেরকম ফেরত এসেছে। তোমার সমস্যাটা কি বলবে?
তুমি কি আমাদের কোনো কথাই মন দিয়ে শোনো না? সারাক্ষণ কপাল কুঁচকে কি চিন্তা করো? ফরাদুদ্দিন জবাব দেননি। খুব মন দিয়ে আলুর রুটি খেতে শুরু করেছিলেন। বড় রকমের কোনো ধাক্কা খেলে যে কোনো একটা কাজ খুব মন দিয়ে করা শুরু করতে হয়, এতে ধাক্কাটা কম লাগে। স্মৃতি সংক্রান্ত জটিলতায় সেদিন তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার সব স্মৃতি এলোমেলো হয়ে গেছে? সবুজ পাথর বসানো রূপার যে হাটটা দুলতে দেখেছিলেন, সেই হাটটাও কি রাহেলার? রাহেলার গলায় এই হাট তো কখনো দেখেননি। রূপার গয়না রাহেলার পছন্দ না। সে বলে রূপা পরবে ছেলেরা, তাদের হাতে থাকবে রূপার আংটি, সোনা পরবে মেয়েরা। এই কথাগুলি রাহেলার তো, নাকি পরে দেখা যাবে কথাগুলি আসলে বলেছিল পারুল? খুবই জটিল সমস্যা। কারো সঙ্গে সমস্যাটা নিয়ে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবচেয়ে ভালো হতো নিজের ছেলের সাথে আলাপ করলে। ছেলের সঙ্গে আলাপ করার সুবিধা হচ্ছে ঘরের কথা ঘরে থাকবে, বাইরে বের হবে না। সঞ্জু খুবই চুপচাপ ধরনের ছেলে। তাকে দেখে মনে হয় সে সারাক্ষণে কিছু ভাবে। বড় হলে হয়তো কবি টবি হবে। তার আত্মীয় স্বজনের বিরাট গোষ্ঠীর মধ্যে কোনো কবি সাহিত্যিক নেই। একজন থাকলে ভালোই হয়। জ্যাম কেটেছে, রিকশা চলতে শুরু করেছে। দিনের আলো ফস করে নিভে গেছে। আকাশে ঘন কালো মেঘ। যে কোনো সময় বৃষ্টি নামবে। বছরের প্রথম বৃষ্টি, ভিজতে পারলে ভালো হতো। গায়ের ঘামাচি মরে যেত। বছরের প্রথম বৃষ্টিতে থাকে ঘামাচির ওষুধ। বছরের শেষ বৃষ্টিতে থাকে চৌখোটা রোগের ওষুধ। আল্লাপাক মানবজাতির জন্য রোগ যেমন দিয়েছেন, রোগের ওষুধও দিয়েছেন। গাছপালায় ওষুধ দিয়ে পাঠিয়েছেন, বৃষ্টিতে ওষুধ দিয়ে পাঠিয়েছেন। আকাশের মেঘ কন্ট্রোল করার জন্যে তিনি আলাদা একজন ফেরেশতা রেখেছেন। ফেরেশতার নাম মিকাইল, হজরত মিকাইল আলাইসাল্লাম। তার দায়িত্ব হল মেঘ পরিচালনা করা আর মানুষের রুটি রুজি বন্টন করা। টপ করে এক ফোঁটা বৃষ্টির পানি ফরাদুদ্দিনের মাথায় পড়ল। তিনি চমকে আকাশের দিকে তাকালেন। বছরের প্রথম বৃষ্টির ফোঁটা যার উপর পড়ে, তার উপর আল্লাহ পাকের অসীম রহমত। তার একটি ইচ্ছা তৎক্ষণাৎ পূরণ করা হয়। বৃষ্টির প্রথম ফোঁটা যে তার উপরই পড়েছে এমন ভাবার কোনো কারণ নেই। তবে পড়তেও তো পারে। যদি পড়ে থাকে তাহলে তার একটি ইচ্ছা পূরণ হবে। দ্রুত কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হবে। কি চাওয়া যায়? কিছুই মাথায় আসছে না। ফরাদুদ্দিন অস্থির বোধ করছেন। নিঃশ্বাসেও খানিকটা কষ্ট হচ্ছে। কানের কাছে গরম লাগছে। শরীর ভারী হয়ে আসছে। খারাপ কিছু ঘটছে না তো? হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা হয়। তার বুকে অবশ্যই ব্যথা হচ্ছে না, তবে তার কেন জানি মনে হচ্ছে এখনই ব্যথা শুরু হবে। তিনি দুহাতে রিকশার হুড ধরলেন। সঞ্জু পাশে বসে থাকলে কোনো সমস্যা ছিল না। সে শক্ত করে বাবাকে ধরে থাকত। আশেপাশের কোনো রিকশায় সঞ্জুকে দেখা যাচ্ছে না। খুব পানির পিপাসা হচ্ছে। রিকশাওয়ালাকে তিনি কি বলবেন রিকশা থামিয়ে তার জন্য পানির একটা বোতল নিয়ে আসতে? ঠান্ডা এক বোতল পানি। খানিকটা খাবেন, খানিকটা গায়ের মুখে মাখবেন। বৃষ্টি পড়তে শুরু করেছে। ঠান্ডা বাতাস দিচ্ছে, আরাম লাগছে। ফরাদুদ্দিনের মনে হল হঠাৎ তার শরীর ছেড়ে দিচ্ছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তিনি কি রিকশাতেই ঘুমিয়ে পড়বেন? রিকশায় ঘুমিয়ে পড়ার অভ্যাস তার আছে। একবার অফিস থেকে বাড়িতে ফেরার পথে তিনি রিকশায় ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম যখন ভাঙল তখন দেখেন রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা দাঁড় করিয়ে চায়ের গ্লাসে পাউরুটি ডুবিয়ে খাচ্ছে। তাকে জেগে উঠতে দেখে কাছে এসে বলল, স্যার এ শরীর খারাপ? ঘুমায়া পড়ছিলেন, এই জন্য রিকশা খাড়া করাইছি। গরম এক কাপ চা খাইবেন? তিনি শুধু যে চা খেলেন তা না, তার খিদে লেগেছিল। তিনি রিকশাওয়ালার মতো একটা পাউরুটি নিয়ে ঠিক তার মতোই চায়ে ডুবিয়ে আরাম করে খেলেন। চা পাউরুটির দাম দিতে গেলেন। রিকশাওয়ালা তাকে বিস্মিত করে দিয়ে বলল, দাম দেওয়ান লাগব না। রিকশাওয়ালাকে ধন্যবাদ দিয়ে তার কিছু বলা উচিত ছিল। তিনি কিছুই বলেননি, বরং এমন ভাব করেছেন যে প্যাসেঞ্জারের চা নাস্তার পয়সা রিকশাওয়ালা দেবে, এটাই স্বাভাবিক। রিকশাওয়ালার সঙ্গে ৬ টাকা ভাড়া ঠিক হয়েছিল। তিনি তাকে ঠিক ৬ টাকাই দিলেন। ১ টাকা বেশি দিলেন না। তবে মনে মনে ঠিক করে রাখলেন কোনো একদিন তাকে বাসায় দাওয়াত করে খাওয়াবেন। ঢাকা শহর এমনই এক শহর যে ঘুরে ফিরে পরিচিত সবার সঙ্গেই কখনো না কখনো দেখা হবে। তখন দাওয়াতটা দিলেই হল। রিকশাওয়ালার চেহারা তার মনে আছে। বিখ্যাত এক ব্যক্তির চেহারার সঙ্গে তার চেহারার খুবই মিল আছে। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। গাল ভাঙা মুখ, দাড়ি লম্বা, চোখ কোটরে ঢোকা। ঢাকা শহরে হরতালের দিন বোমাবাজিতে কিছু রিকশাওয়ালা মারা যায়। তাদের ছবি পত্রিকায় ছাপা হয়। ফরাদুদ্দিন খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখেন আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তাদের চেহারার কোনো মিল আছে কিনা। যখন দেখেন কোনো মিল নেই তখন স্বস্তি বোধ করেন।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বরফের মতো ঠান্ডা বৃষ্টির ফোঁটা। ঠান্ডায় ফরাদ সাহেবের শরীর জমে যাচ্ছে, কিন্তু তারপরেও কানের কাছে গরম লাগছে। সেই সঙ্গে এমন ঘুম লাগছে যে চোখ মেলে রাখা যাচ্ছে না। যেভাবেই হোক কিছুক্ষণ জেগে থাকতেই হবে। 5-6 মিনিট জেগে থাকতে পারলেই হবে। রিকশা গলির ভিতর ঢুকে পড়েছে। গলির মাঝামাঝি একটা নাপিতের দোকান, আশা হেয়ার কাটিং। নাপিতের দোকানের সামনে থেকে বাঁ দিকে আরেকটা গলি বের হয়েছে। সেই গলির শেষ মাথায় দোতলা বাড়ি। বাড়ির সামনে একটা বড় কাঠগোলাপের গাছ আছে। বিশাল গাছ, কিন্তু কোনো ফুল ফোটে না। বাড়ির একটা সুন্দর নাম আছে, নামটা মনে পড়ছে না। নামটা মনে পড়লে খুব ভালো হতো। রিকশাওয়ালাকে বাড়ির নাম বলে ঘুমিয়ে পড়তেন। ফরাদ সাহেব বাড়ির নাম মনে করার চেষ্টা করতে লাগলেন। ফুলের নামে নাম, খুবই পরিচিত ফুল। নামের মধ্যেই জঙ্গল জঙ্গল ভাব আছে। নামটা মনে হলেই নাকে ফুলের গন্ধ লাগে এবং কেমন ছায়া ছায়া ভাব হয়। একটা গানেও নামটা আছে। গানটা মনে পড়লেই ফুলের নাম মনে পড়বে। 7 ভাই চম্পা জাগরে। বাড়ির নাম কি চম্পা হাউস? না, চম্পা হাউস না, ইংরেজি নাম না, বাংলা নাম। পুরো গানটা যেন কি, 7 ভাই চম্পা জাগরে, কেন বোন পারুল ডাকরে। বাড়ির নাম মনে পড়েছে, পারুল কুটির। এই নামটা এতক্ষণ মনে পড়ল না, অথচ তার স্ত্রীর নামে নাম। পারুল কুটির নামে জঙ্গল জঙ্গল কোনো ভাব তো নেই, তাহলে কেন মনে হলো জঙ্গল জঙ্গল ভাব? পারুলের ইংরেজি কি? সব ফুলেরই ইংরেজি নাম আছে, গোলাপ, রোজ, জুই, জেসমিন। পারুলের কি কোনো ইংরেজি নেই? পারুলের ইংরেজি কি ভাবতে ভাবতে ফরাদউদ্দিন রিকশার উপর ঘুমিয়ে পড়লেন। তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। প্রচণ্ড শব্দে কাছেই কোথাও বজ্রপাত হল। তার চেয়েও বিকট শব্দে ফাটল ইলেকট্রিক সাপ্লাই ট্রান্সফরমার। এতেও তার ঘুম ভাঙল না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নীল মানুষ। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।